নমস্কার শুধু শ্রোতৃমণ্ডলী সর্বাগ্রে গ্রহণ করুন পরশমণি যাত্রা ইউনিটের সশ্রদ্ধ অভিনন্দন। যাত্রা আরম্ভের পূর্বে কয়েকটি ঘোষণা। যেসব খুঁটিগুলোতে মাইকের চোং বাঁধা আছে দয়া করে সেই সব খুঁটিগুলো এদিক ওদিক ঘোরাবেন না বা সেই খুঁটিগুলোতে কেউ হেলাম দিয়ে বসবেন না। নাটকের প্রয়োজনে মঞ্চে আলো নিবে এবং জ্বলবে, তা নিয়ে কোনো চিৎকার চেঁচামেচি করবেন না। মঞ্চের উপর কেউ লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপটুকু না হওয়া পর্যন্ত আপনারা কেউ আসন ছেড়ে উঠবেন না। যাত্রা কমিটির কাছে বিশেষ অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের বাইরের প্রচার মাইকখানি বন্ধ রাখবেন। যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে তাহলে গ্রিন রুমে এসে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সঙ্গে আরো একটি বিশেষ ঘোষণা, আমাদের আরো একটি যাত্রা সংস্থা নয়নমণি অপেরা তাদের এবছরের বলিষ্ঠ পালা প্রযোজনা ভিলেন টাইগার মিস্টার রাজু ও মেঘা ভট্টাচার্য অভিনীত সামাজিক পালা উপহার কংসের পাতা মরণ ফাঁক। কংসের পাতা মরণ ফাঁক দেখতেও দেখাতে ভুল করবেন না। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে এবং মা নচিন্দা ও বাবা লোকনাথের আশীর্বাদ মাথায় নিয়ে সমবেত শ্রোতৃমণ্ডলী এবং যাত্রা কমিটির প্রত্যেক সদস্যকে পরশমণি যাত্রা ইউনিটের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের সামাজিক যাত্রাপালা বন্য সমাজের বন্যী শিখা। রচনা উদীয়মান নাট্যকার চঞ্চল কুমার, সম্পাদনা ও নাট্য নির্দেশনা যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, কথা ও সুর প্রচলিত নৃত্যে মিস সাগরিকা চ্যাটার্জি, মুখ্যযন্ত্রে দিলীপ পণ্ডা ও উপেন রাউত, আলো ধ্বনি অমন সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে কুমার বাপি ও কুমার সামু, পরিবেশনায় আপনাদের আশীর্বাদ ধন্য লোক শিক্ষার প্রতীক পরশমণি যাত্রা ইউনিট। শুরু করছি 1431 বঙ্গাব্দের বলিষ্ঠ পালা প্রযোজনা। উদয় ভানু জানা প্রতিষ্ঠিত, চন্দন জানা ও চঞ্চল জানা প্রযোজিত, গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা মিস সাগরিকা চ্যাটার্জি অভিনীত ও গায়ক নায়ক সবুজ কুমার এবং দুরন্ত খলনায়ক কুমার বিমলেন্দু অভিনীত সামাজিক পালা উপহার বন্য সমাজের বন্যী শিখা। বন্য সমাজের বন্যী শিখা, বন্য সমাজের বন্যী শিখা। ভাগ্যের নাম ভগীরথ, তুড়ি মেরে 25,000 টাকা কামিয়ে নিয়েছি। 7 জন্মে পুণ্যি করলে তবেই পুলিশের চাকরি পাওয়া যায়। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঁচাও! স্যার, স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়ে দিন। বিনা কারণে লকআপে? আমি পাঁচু স্যার, পকেটমার পাঁচু। পকেটমার পাঁচু? তোকে তোর এলাকায় আমি কোনোদিন দেখিনি। আমি আপনার এলাকায় কাজ করিনি স্যার, কিন্তু ওই মহিষাসুরের মাসির হাতে মার খেয়ে এখানেই ঢুকে পড়েছি। মহিষাসুরের মাসি? সে আবার কে? একটা মেয়ে স্যার, মেদিনীপুর থেকে হাওড়া স্টেশনে এসে নেমে পড়েছে। ও আসার আগে আপনি আমাকে অ্যারেস্ট করে লকআপে ঢুকে দিন স্যার। স্যার, স্যার, আপনি আমার প্রাণটা বাঁচান স্যার। ইন্সপেক্টর শনিশ্চর দাস, আমি যেদিকে তাকাই তার করি সর্বনাশ। আমি থাকতে তোর ভয় কিসে? কি হয়েছে আমাকে খুলে বল। আমি এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তারপর মেয়েটা ট্রেন থেকে নামতেই ওর বচকাতে আমি হাত ঢুকা, অমনি আমাকে চেপে ধরে কি মার। বাপের জন্মে পুলিশের হাতে আমার মার খায়নি স্যার। বলিস কি না? হ্যাঁ স্যার, হাওড়ার ব্রিজ থেকে বগলদাবা করে আমাকে গঙ্গায় ফেলে দিল। কোন রকমে পালিয়ে এসেছি স্যার। এখন মেয়েটা আমাকে তাড়া করছে, আমি ছুটছি আর মেয়েটাও ছুটছে, আমি ছুটছি আর মেয়েটাও ছুটছে। কোথায় লুকিয়েছিস রে হতছাড়া? আজ তোরই একদিন কি আমার। এই যে তোর হুতুম পেঁচা, এই থানায় ঢুকে ভেবেছিস আমি খড়গপুরের খেপি? তোকে মেরে পাট করে ওই গঙ্গায় ভাসিয়ে দেব। স্যার, স্যার, আপনি আমাকে বাঁচান স্যার। খবরদার, থানায় ঢুকে কারো গায়ে হাত দেবে না বলে দিচ্ছে। এই গায়ে তোর মান, এটা কি গায়ে তোর মান? এটা কি জানেন
খোঁজে, ও বেটা কোনটা দিয়ে খাবে কোনটা দিয়ে বের করবে ও বেটা নিজেই ঠিক করতে পারবে না। কেন এত মেরেও কি তোমার স্বাদ মেটেনি? তার চেয়ে তুমি বরং আমার নামে থানায় ডায়েরি করো। ইস, থানা ডায়েরি করার কোনো সময় আছে? আমাকে এখনই যেতে হবে টালিগঞ্জে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? নাচ গানে গো, নাচ গানে। নাচ গানে? হয়েছে টিভিতে নাচ গানে কম্পিটিশন হয়েছে, যেখানে ওরা মেদিনীপুরে গিয়ে আমার নাচ গানে করেছে নিয়ে আমাকে সিল করেছে। ওই এটা কোটেশন নয়, অডিশন। আর সিল নয়, সিলেক্ট। ওই হলো বাবু, ওই হলো। এখন কম্পিটিশনে জিততে পারেন একবার কেল্লা ফতে। আরে তুমি জিতে যাবে, তোমার যা চটক আছে না, তুমি এমনিতেই জিতে যাবে। সত্যি বলছেন স্যার? সত্যি মানে এবার তিন সত্যি করে বলছি। আরে তুমি তো মেয়ে নও, এবারে মাখন। সত্যি বলছি স্যার, আমি না নাচ গানটা খুব ভালো করে পারি। জানো? জানি তো। আরে গাও না। গাইছি গাইছি। एक तो कम जिंदगानी, कभी कम है रवानी। एक तो कम जिंदगानी, इसमें भी कम है रवानी। जब तक जोश मेरा मारे, जब तक खून मेरा मारे, जब तक जोश मेरा मारे, जब तक खून मेरा मारे, मुझे उसमें आने ना दो। प्यारे तो प्यारे लो, प्यारे लो, प्यारे लो, दो प्यारे लो, दो प्यारे लो, प्यारे लो, प्यारे लो। দারুণ দারুণ। ও স্যার, আমি কিন্তু অদিতি মুন্সির গান গাইতে পারি। অদিতি মুন্সি? হ্যাঁ। তাহলে গাও না, গাও। গাইছি গাইছি। মনে চাই প্রাণে চাই, বাহ, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমারে প্রাণরা হাসিতে পারে, বাহ। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমারে প্রাণরা হাসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমারে প্রাণরা হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমারে প্রাণরা হাসিতে পারে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দারুণ 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 গাইছে। আল্লাহ, নিজে তো চুরি চামড়া ঠিক মতো করতে পারিস না, শেষে মেয়ের হাতে ধরা বলি। কি আর করি বলো, আমার কি মাথা ঠিক আছে? বাড়িতে অসুস্থ মা বাবা, তিনটে ভাই বোন, একটা বউ, তার আবার 4টে ছেলে। শশধর, হলধর, বংশীধর, গঙ্গাধর। ওরে বাবা রে! কি বলি? শশধর, হলধর, বংশীধর, গঙ্গাধর, এ আর দুটো হতে পারলো না। সে সংসারে একমাত্র রোজগারের মানুষ আমি। আজ 2 দিন হলো তারা না খেয়ে আছে, এতক্ষণে হয়তো তারা মারা গেছে। ও মা গো, ও বাবা গো! ওই, চুপ, চুপ। এরা চোরের কান্না দেখে তুমি কাঁদতে শুরু করলে কেন? আর কাঁদবো না স্যার, কাঁদবো না। চোর হলে তো একটা মানুষ স্যার, মানুষের দুঃখের কষ্টের কথা শুনলে এই কর্কপুরের খেপি কাটায় যে বুকটা ফেটে যায় গো স্যার। হ্যাঁ গো স্যার, আমার জীবনের ব্যাংকের খাতায় কত যে দুঃখ কষ্ট ফিস চিপজি আছে, তা যদি আপনারা সব শুনতেন। আরে তুমি না শোনালে আমি শুনবো কি করে? কি বলবো গো স্যার, কি বলবো? আমার কাছে কেন? আমার একমাত্র বুড়ো বাবা। বাবার কি হয়েছে? ট্রেন লাইনে কাটা পড়ে দুটো পাটাই চলে গেছে স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, সে কিন্তু এখনো রিক্সা চালিয়ে টাকা রোজগার করে। আরে পা নেই, তবু রিক্সা চালাই কি করে? কেন চালাবে না স্যার? যেমন করে চাকরি পরীক্ষার্থীরা চাকরি পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে যায়, ঠিক সেইভাবেই। চুপ, চুপ। সেটাই তো কষ্টের কথা গো স্যার, সেটাই তো কষ্টের কথা। আমার একমাত্র মা। মার কি হয়েছে? জন্ম থেকে অন্ধ, দুটো চোখে দেখতে পায় না গো স্যার, দুটো চোখে দেখতে পায় না। তবু স্যার, সে কিন্তু মন্দিরের সামনে এখনো রামায়ণ পাঠ করে। আরে অন্ধ মানুষ আবার রামায়ণ পাঠ করে কি করে? কেন করবে না স্যার? যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তাররা যদি ধর্ষিতা হয়ে খুন হয়, তাহলে এদেশের অন্ধরাও রামায়ণে পাঠ করতে পারে স্যার। চুপ,
এটাই তো কষ্ট কথা কথা, সেটাই তো কষ্ট। আমার একমাত্র ভাই, ভাই জন্ম থেকে দুটো হাত নাই। তবু স্যার সে কিন্তু ঘরে বসে বিড়ি বাঁধে। আরে হাত নেই তো বিড়ি বাঁধে কি করে? স্যার যেমন করে ভোটাররা ভোট দিতে যাওয়ার আগে তাদের ভোট হয়ে যায়, ঠিক সেইভাবেই। আচ্ছা তুমি কি বলতে চাইছো বলো তো? আর কি বলবো গো স্যার, কি বলবো? আমার দুঃখের কষ্টের কথা শুনলে কান্নায় যে বুকটা ফেটে যাবে গো স্যার। আমার আমার একমাত্র বড় দিদি, তার আবার কি নেই? মানে জন্ম থেকে বোবা স্যার, গলার আওয়াজ নেই। তবু স্যার সে কিন্তু ট্রেনের কামরায় ঘুরে ঘুরে এখনো গান গেয়ে ভিক্ষা করে। আরে বোবা মানুষ আবার গান গায় কি করে? কেন গাইবে না স্যার? চারতলা পাকা বাড়ি থাকতে থাকতে কেউ যদি আবাস যোজনার ঘর পায় তাহলে এদেশের বোবারাও গান গায় স্যার। আচ্ছা তোমার ঘরে কি কোনো ভালো মানুষ নেই? কেন স্যার? আমি তো আছি, এই খড়গপুরের খেপি। এই সংসারটাকে বাঁচানোর জন্য ওই কম্পিটিশনে নাম দিয়েছি। ও স্যার প্রথম পুরস্কার 5 লাখ টাকা। 5 লাখ? আরে সেই জন্যই তো জমি বিক্রি করে এক গাদা নগদ টাকা নিয়ে ভোরবেলা স্নান করে মা সরস্বতীকে পুজো দিয়ে মেদিনীপুর লোকাল ধরে হাওড়া স্টেশনে নেমেছি। কেন কেন এত টাকা নিয়ে এসছো কেন? কেন আবার? ওই কম্পিটিশনের যাত্রা যদি ঘুষ নাই দিতে হবে না? স্যার এই রাজ্যটার নাম পশ্চিম বাংলা, এখানে ঘুষ ছাড়া কিচ্ছু চলে না। আচ্ছা আচ্ছা আমি কম্পিটিশনে জিততে পারবো তো স্যার? আমার কি মনে হয় জানো, ফার্স্ট প্রাইজটা তুমি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা অনেক দেরি হয়ে গেল জানেন তো, এখন আমি আসছি স্যার। আমি স্যার আচ্ছা আমি বলছিলাম কি ওই ছেলেটাকে একটু ছেড়ে দিন না গো। এই যাও 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 যাও, যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও। এই 100 টাকা রাখো, বাড়ি যাবার সময় সবার জন্য একটু মিষ্টি নিয়েছো। হ্যাঁ সত্যি তোমার দয়াল সরি, আজ থেকে তুমি কিন্তু খেপি দিদি নয়, না তুমি ভালো দিদি, খুব ভালো দিদি। আমি আসছি দিদি, আমি আসছি। তাহলে আমি এখন আসি স্যার। এসো এসো স্যার, ও স্যার আমার অনেক দেরি হয়ে গেল জানেন তো, এখন আমি আসছি। এই দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা তুমি যে বাইরে থেকে কলকাতা এসেছো তার ট্যাক্স দিয়েছো? ট্যাক্স? কিসের ট্যাক্স স্যার? বাইরে থেকে কোনো মানুষ বা গাড়ি কলকাতা এলে তাকে 5,000 টাকা চুঙ্গি ট্যাক্স দিতে হয়। সর্বনাশ, এটা তো আমার জানা ছিল না। আচ্ছা আচ্ছা একটু কম হবে না? না না, সরকারি ট্যাক্সে কোনো দাম দর হয় না, আর তুমি না দিলে এখান থেকে বেরোতে পারবে না। না না স্যার স্যার আমাকে কম্পিটিশনে যেতেই হবে স্যার। আমি দিচ্ছি স্যার, আমি দিচ্ছি, কোনো ব্যাপার নেই, আমি দিচ্ছি। নেই স্যার, পুরো 5,000 টাকা চাই, তাহলে এখন আমি আসছি স্যার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা তুমি যে গঙ্গা নদী পার হয়ে এখানে এসেছো, জলকর মানে ওয়াটার ট্যাক্স দিয়েছো? ওয়াটার ট্যাক্স, তার জন্য আবার কত টাকা লাগবে? এই যে সরকারি ব্যাপার, 5,000। আবার 5,000? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। এই নেই স্যার, পুরো 5,000 টাকা চাই স্যার, আমি এখন আসি স্যার। এই দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা তুমি যে হাওড়া ব্রিজ পার হয়ে এখানে এসেছো, হ্যাঁ। টোল ট্যাক্স দিয়েছো? টুল ট্যাক্স? আচ্ছা তার জন্য কত টাকা লাগবে? এই যে সরকারি ব্যাপার, 5,000। 5,000? 5,000? ভাগ্যিস টাকাগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলাম, নাহলে শালা কম্পিটিশন আমি একদম ফেল হয়ে যেতাম। ও স্যার স্যার দিচ্ছি। এই নি স্যার, পুরো 5,000 টাকা চাই, তাহলে এখন আমি আসি স্যার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটুখানি বাকি আছে, একটুখানি বাকি আছে। আচ্ছা তুমি যে থানায় ডায়েরি করতে এসেছো তার ফিটা দিয়েছো? ফি? হ্যাঁ ঠিক 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 ঠিক, থানা ডায়েরি করতে ফি লাগে? ও স্যার তার জন্য কত টাকা লাগবে? এই সরকারি ব্যাপার, 5,000। 5,000? সরকারি ব্যাপার? সরকারি ব্যাপার। 5,000? ঠিক আছে দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ ভগবান। স্যার নেই স্যার। নেই? কি নেই? টাকা নেই স্যার। টাকা? ও স্যার 20টা টাকা আছে। কি মা 20 টাকা? টালিগঞ্জে যাবার মতো ভাড়া, সেটাই না উঠলি, আমি নাহলে পায়ে হেঁটে হেঁটে চলে যাবো। তাই দাও মা, তাই দাও। এনি স্যার আসি স্যার আসছি। ও স্যার 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 বলছিলাম কি আমার সঙ্গে আরেকজন আছে। আছে? তার কাছে অনেক টাকা আছে। অনেক টাকা? ডাকো ডাকো ডাকো। মন্ত্রী সাহেব ভেতরে আসুন।
এই অফিসার, স্যার আপনি এই নিন স্যার আপনার আসামি। ও আমার কাছ থেকে 15,000 টাকা ঘুষ নিয়েছে। ওর পকেটে হাত দিলে সব টাকাগুলো পেয়ে যাবেন। বাহ, থানায় বসে আপনি এই সব ব্যবসা চালিয়ে যাচ্ছেন? মিথ্যে স্যার মিথ্যে। এই মেয়েটা গ্রাম থেকে অনেকগুলো টাকা নিয়ে শহরে ঘুরতে ভয় পাচ্ছিল, তো তাই টাকাগুলো থানায় জমা দিতে এসেছিল। না, আমি গ্রামের মেয়ে নই, আর আমি খড়গপুরে রেখে বিয়ে নই। কে তুমি? আমি সত্য নয়, ধর্মের প্রতি গীতা গীতাচার্য। আপনাদের মতো অফিসারদের আসল উদ্ধরণ দেওয়ার জন্য আমি আমার ভাই এই গল্পটা তৈরি করেছিলাম। মিথ্যে স্যার মিথ্যে। এই মেয়েটা ডাহা মিথ্যে কথা বলছে। আমার পকেটে যে টাকাগুলো আছে সেটা আমার নিজের টাকা স্যার। ঠিক আছে, টাকাগুলো বার করুন দেখি। শাক দিয়ে মায় ঢাকার চেষ্টা করবেন না। সরি স্যার, আই এম ভেরি সরি। সরি বললে 7 খুন মাফ হয়ে যায় না অফিসার। আমি কিন্তু আপনাকে এই মুহূর্তে সাসপেন্ড করতে বাধ্য করলাম। চলি স্যার, আশা করি সদা সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন। দৌড়বেন। গীতা! গীতা নয়, গীতা নয়, গীতাচার্য। সত্য নয়, ধর্মের প্রতীক গীতাচার্য। স্যার স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আর কোনোদিন এমন কাজ করব না। কোনোদিন করবেন না? মা কালী দেবী বলছে কোনোদিন করব না। কেন করবেন না? 100 বার করবেন, কিন্তু বোকার মতো কারো ফাঁদে পা দিয়ে ধরা পড়বেন না। আপনার কথার মানেটা তো আমি বুঝতে পারলাম না। আরে মশাই, ঘুষ যদি না খাবেন মন্ত্রী কিংবা পুলিশ হয়ে লাভ কি? এখন আসল কথাটা বলুন তো, এই থানাতে প্রতি মাসে কত টাকা রোজগার হয়? এই 1,05,000 খানি হবে। এই সত্যি বলছেন? মা কালী দেবী বলছে। গুড গুড, ভেরি গুড। যদি বাঁচতে চান প্রতি মাসে 5 লাখ টাকা আপনি কিন্তু আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। স্যার, আপনাকে যদি 5 লাখ টাকা দিয়ে দিই তাহলে আমার কি থাকবে স্যার? আরে আপনি তো 60 বছর বয়স পর্যন্ত চাকরি করবেন, কিন্তু আমরা মন্ত্রীরা 5 বছর পরে আমাদের গদি থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই যদি বাঁচতে চান আমার প্রণামীটা পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে 2 নম্বরে কারবারটা চালিয়ে যান। কিন্তু আপনি যে আমাকে সাসপেন্ড করবেন বললেন। আরে দূর মশাই, উনি আপনি কোনো চিন্তা করবেন না। আমরা মন্ত্রীরা পাবলিকদের কিভাবে টুপি পরাতে হয় তা ভালো করে জানি। দেখলেন তো অফিসার, আপনার চোখের সামনে মেয়েটাকে কেমন বোকা বানালাম। অফিসার, একেই বলে রাজনীতি। ओम नमस्ते भंगुरुपाक्ष नमस्ते दीपचक्षुषे नमो वीणाकवज्रहस्तावै नमो नमः ओम नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चत्वारं तंगोति परमेश्वरं ओम नमस्ते भंगुरुपाक्ष नमस्ते दीपचक्षुषे नमो वीणाकवज्रहस्तावै नमो नमः ओम नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चत्वारं तंगोति परमेश्वरं একটা পাগলি রে, চল চল, বেকার সময় নষ্ট না করে বাড়ি ফিরে যাই। अरे थम थम थम, रंगीला साली फूल रंगीला। আরে একটা পাগলি মেয়ের একটা ভালো মেয়ের শরীরের মধ্যে কোনো পার্থক্য আছে কি? শরীর তো সব মেয়েরই সমান রে। একটা ছেলের সঙ্গে সেক্স করার জন্য যা যা দরকার তার সব অঙ্গ প্রত্যঙ্গ এই পাগলির দেহ আছে রে। কি হচ্ছে কি? আরে তোমরা কি এক একটা পশু? তোমরা কি দেখতে পাচ্ছ না ও একটা পাগলি? আমরা ভালো করে দেখতে পাচ্ছি ও একটা পাগলি, আর ওই দেখতে পাচ্ছি ভগবান মেয়ে হিসেবে তোর মতো সুন্দর শরীরে যা যা দিয়েছে তার সবকিছু এই পাগলির দেহ আছে রে। ছি 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 ছি, তোমাদের লজ্জা করছে না? একটা হাঁটুর বসে মেখে নিয়ে ছিনিমিনি খেলতে। হাসছিস কি না? হাসছিস কি? পালা কান থেকে পালা, বলছে পালা। তুমি আমায় বাঁচাও দিদি, তুমি আমায় বাঁচাও।
হবে না, আমি দেখতে তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই তোরা ভালো করে চেয়ে দেখ, চেয়ে দেখ, এই পাগলিটা চোখ দুটোকে চেয়ে দেখ। আরে চোখ থেকে ঝরে পড়া গরম উচ্চটাকে তোরা ভালো করে চেয়ে দেখ। আরে এসব দেখে কি তোদের একটু দয়া হচ্ছে না? দয়া? আবে আমা দাঁড়িয়ে দেখছিস কি? পাগলিটাকে টেনান। আমি তোদের সাবধান করে দিচ্ছি, যেখানে দাঁড়িয়ে আছিস চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক। আর এক পায়ে বলে আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করবো। ও দিদি, দিদি গো, আমি তোমার হাতে ধরছি, প্রয়োজনে পা ধরছি। আমার সোনা দিদি, আমার মিষ্টি দিদি, আমাদের ডিস্টার্ব না করে তুমি তোমার রাস্তায় চলে যাও। रंगीला साली फूल रंगीला। ও দিদি, দিদি গো, পেটও হলো না আর মনও শান্তি হলো না। এবার শালা তোমার পালা। আমাকে ছেড়ে দাও, আমি তোদের কাছে হাত জোড় করে বলছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে। এই যে ঘরে কে বসে আছেন, প্লিজ এখানে আসুন না গো। এই নরম বসে রাত থেকে আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। আরে ও কি তোমাকে রক্ষা করবে? ও তো শালা একটা গাঁজাখোর, বড় ভোলা মহেশ্বর। আমি জানি না ঘরে কে বসে আছেন, প্লিজ এখানে আসুন না গো। এই নরে লোভে কবল থেকে আমাকে রক্ষা করুন। আমার ডাকে আপনি শুনতে পাচ্ছেন না? এখানে যা কিছু ঘটছে আপনি কি কিচ্ছু দেখতে পাচ্ছেন না? শুনছেন? আবে এটা কলিযুগ, দাপর যুগ হলো না। ভগবান শ্রীকৃষ্ণ তোর ডাক শুনে ছুটে আসতেন, আর এই বিপদ থেকে তোকে রক্ষা করতেন। আমি জানি না, আমি জানি না আপনি শয়তান না ভগবান। প্লিজ এখানে আসুন, দেখুন একটা পাগলের ইজ্জত কিভাবে রাস্তায় ধুলোয় মিশে যাচ্ছে, আর একটা মেয়ের ইজ্জত খোলা বাজারে নিলাম হচ্ছে। আর আপনি কি সেখানে মরা কাঠ হয়ে বসে আছেন? আপনি পুরুষ না কাপুরুষ?
আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনি কে, প্লিজ আমাকে আরেকটু সাহায্য করুন না গো। এই পাগলিটার অবস্থা খুব সিরিয়াস, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্লিজ আমাকে একটু সাহায্য করুন না গো, আমি আপনাকে কাছে হাত জোড় করে বলছি, এই পাগলিটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্লিজ আমাকে একটু সাহায্য করুন না গো, প্লিজ আমাকে একটু সাহায্য করুন না গো, আমাকে একটু সাহায্য করুন। সুজেন! আপনারা কেউ শুনতে পাচ্ছেন? প্লিজ আসুন না গো, এই পাগলটাকে হাসপাতালে নিতে হবে। প্লিজ আমাকে একটু হেল্প করুন না গো। আপনারা বসে আছেন কেন? প্লিজ আসুন না গো, আমাকে একটু হেল্প করুন না গো। আপনারা একটু হেল্প করুন, একটু হেল্প করুন। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিস্তব্ধে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিস্তব্ধে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? আমি একাই নিয়ে যাবো হাসপাতালে। এই বোন ওঠো, ওঠো। এসো, আমি একাই নিয়ে যাবো হাসপাতালে। দেখুন পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, কিন্তু ওর ব্লিডিংটা কিছুতেই বন্ধ হচ্ছে না। আর একটা কথা, ওই পাগলিটা পেটে থাকা 4 মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কি বলছেন ডক্টর? ইয়েস, আমরা অপারেশন করে দিয়েছি, কিন্তু ব্লিডিংটা কিছুতেই বন্ধ হচ্ছে না। হে ঈশ্বর! এ আমি কি শুনছি গো ঠাকুর? এ আমি কি শুনছি? তোমার সৃষ্টি মানুষকে এক একটা করে পশু হয়ে যাচ্ছে, শয়তান হয়ে যাচ্ছে। রক্ত মাংসের নারীর দেহটাকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে শিশুরা কিচ্ছু মানবে না। একটা নিষ্পাপ শিশু ওদের হাত থেকে রক্ষা পাবে না। শিশু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো পাগলিরা ওদের লালসার শিকার হয়ে যাচ্ছে। হে ঈশ্বর, এত পাপ কি তোমার চোখে পড়ে না গো ঠাকুর? এত পাপ কি তোমার চোখে পড়ে না? বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও। ডক্টর, ডক্টর পাগলিটার কন্ডিশন আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 ডক্টর, চলুন চলুন। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলি। তুই মরলে
আমি একটু শান্তি পেতাম। অভি আমার কথা শোন, অভি আমার কথা শোন। না না, তুলবো না, একেবারেই তুলবো না। দাঁড়া, আমি তো না না ছাড়াচ্ছি। তুলবো না, একদমই তুলবো না। ওই! ভালোই ভালো বলছি, খাবি চল, চল খাবি চল। না, দিদি এলে তবে আমি খাবো। কি তুই খাবি না? বললাম তো খাবো না। না খেয়ে কি তুই মরবি নাকি? আমার সোনা ছেলে, আমার বাবু সোনা, চল বাবা খাবি চল। না, দিদি এলে তবে আমি খাবো। কি তুই খাবি না? এই লাঠি দিয়ে মারতে মারতে আজ আমি তোকে খাওয়াবো। মা, জানো কি, ছাড়ো, ছেড়ে দাও বলছি। ছেলেটাকে মেরে ফেলবে নাকি? না, তোমরা সবাই মিলে আমাকেই মেরে ফেলো। জানো কি, 30 বছরের ধীরে ছেলে হয়ে গেল, এখনো তার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই হলো না। জানো কি, ভগবান যাকে যেভাবে গড়েছেন তাতে তার কি দোষ, আর আমাদেরই বা কি দোষ? না, সব দোষ আমার এই গর্ভে। এই ছেলেটা জন্ম নেওয়ার সময় যদি আমার গর্ভটা নষ্ট হয়ে যেত তাহলে আমিও মরতাম আর এও মরতো। তুমি দেখবে অভির বাবা, এই ছেলে একদিন আমাদের দুজনকে মেরে নিজেও মরবে। না না জানো কি, না, এমন কথা তুমি বলো না। দেখো দেখো জানো কি, দেখো ও নিরীহ চোখ দুটো দেখলে পেটের ক্ষুধা তৃষ্ণা সব দূরে চলে যায়। ওরা আমাদের বড় ছেলে, এখনো তোমার কোলে মাথা দিয়ে না ঘুমালে ওর ঘুমই আসে না। ঠিক বলেতে বাবা, ঠিক বলেতে। হ্যাঁ, এই ছেলে আমাকে অতিষ্ঠ করে মারছে। আর কত সহ্য করব তুমি আমাকে বলতে পারো? জানো কি, তুমি না মা, এতেই তুমি ক্লান্ত হয়ে পড়লে। একজন মা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এমনি ভাবেই অতিষ্ঠ হয়ে থাকে। আমি আর পারছি না গো, আমি আর পারছি না। শুধু মা বলেই তো চোখের সামনে এসব দেখার পরেও বুকটা আমার ফেটে যাচ্ছে। এত বড় সমর্থ মেয়ে কাল সন্ধ্যেবেলা টিউশন করতে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। কোথায় আছে, কি করছে, এইসব ভেবে ভেবে মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। আর একটা ছেলে তার দিদিকে খুঁজতে গেছে। জানো কি, আমার মনে হয় সে তার কোনো বন্ধুর বাড়িতেই থেকে থাকবে। না বাবা, দিদির সব বন্ধুর বাড়িতে আমি খুঁজে এলাম, বরং দিদি যাদের বাড়িতে টিউশন পড়াতো তারা বলছে দিদি টিউশন থেকে 2 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে 2 ঘন্টা আগে সেখান থেকে সে চলে গেছে। জানো কি, মেয়েটা তাহলে গেল কোথায়? এই অতনু, আমার দিদি কোথায়? বল না আমার দিদি কোথায়? অতনু, তার কথা হাঁ করে দাঁড়িয়ে কি শুনছিস? তাড়াতাড়ি যা, তোর বাবাকে নিয়ে এক্ষুনি থানায় যা। থানায় যেতে হবে না, আমি তোমাদের পঞ্চায়েত নকুল বিশ্বাস নিজে থানাকে ধরে তোমাদের বাড়িতে এনেছি। আসুন স্যার, আসুন, একটু দাঁড়িয়ে যান স্যার, মাথাটা একটু নিচু করে আসুন। ভাঙা চাল তো, এখনো আবাস যোজনার ঘরটা আমি এদেরকে দিতে পারিনি। বসুন স্যার, বসুন। বলছিলাম কি স্যার, ইনি হলেন আমার দাদা ঢোল গোবিন্দ আচার্য, আমাদের গায়ের শিব মন্দিরের পূজারী। দাদার যে কি অসুখ হয়েছে, এখন আর পূজা পাঠ করতে পারেন না। আচ্ছা, আমার মেয়ে কখন আসবে স্যার? আরে চুলো যাক তোমার মেয়ে। আরে কি করলি হঠাৎ চন্ডাল, আমার গায়ে থুতু দিলি? এ মা, কি গন্ধ, দাঁত ফাঁত মাজে না। তোরা কি ভেবেছিস, তোরা কি পঞ্চায়েত পুলিশ টলিশ কিছুই মানবি না? শালা খচ্চর পঞ্চায়েত আর ঘুষখোর পুলিশ অফিসার বললে কি না আমার দিদি তুলোই দা। আমি ইন্সপেক্টর শনিশ্চর দা, আমি যেদিকে তাকাই তার করি সর্বনা। না, তুমি শনি নয়, তুমি হলে শয়তানের খনি। শালা তোমার জন্মের ঠিক নেই। অতনু, তোর দাদাকে নিয়ে ঘরের ভেতরে যা, ও এখানে থাকলে সব গোলমাল করে দেবে। না না, আমি যাবো না। আমি চলে গেলে এই বেঈমান মির্জাফরের দল আবার বাংলার মসনদে বসবে। আমি যাবো না। হ্যাঁ,
বলছিলাম কি স্যার, ওনার মেয়ে গীতাকে তো আপনি দেখেছেন। আপনি আমার মেয়েকে দেখেছেন স্যার? দাদা, আমার কাজ আমাকে করতে দাও না। বলছিলাম কি স্যার, আমাদের গীতা ইউনিভার্সিটি থেকে MA পাস করে গায়ের শিশু শিক্ষা কেন্দ্রে চাকরি করছে। স্কুল ছুটির পর ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়ায়। এই বয়স ধরুন ওই 25-26 হবে, এখনো বিয়ে হয়নি স্যার। আর হবেই বা কি করে? এদের কি বিয়ে দেওয়ার মানসিকতা আছে নাকি? আর দেবেই বা কি করে স্যার? অভাবের সংসার, অভাব মিটলে তবেই না মেয়েকে পরের বাড়িতে পাঠাবে। হায় 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 হায়, মেয়েটার যে কি হবে। সব হবে। এই শনির দৃষ্টি যেখানে পড়বে তার ঘরে অভাব কষ্ট দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ, তোমার মেয়েকে ডাকো। আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার। একটু আগে বললেন আপনি আমার মেয়েকে দেখেছেন। হ্যাঁ দেখেছি, হাসপাতালে। এই জানো কি আমার মেয়ে কাল রাতে হাসপাতালে কি করছিল? এফআইআর করেছিল। উনি হলেন হোম মিনিস্টারের একমাত্র মেয়ে ডোনা শর্মা। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, পায়ে হেঁটে তবে তোমাদের বাড়িতে এসেছেন। আরে দাঁড়িয়ে দেখছো কি? প্রণাম করো, প্রণাম করো। আমার দাদা প্রকাশ আর কালেক্টরের ছেলে আর হেলথ মিনিস্টার ছোট ভাই দিতেন, তার 4 জন বন্ধু মিলে হাসপাতালে চৌরাস্তার মোড়ে একটা 25-26 বছরের পাগলিকে রেপ করলো। যেটুর কাট মাই পয়েন্ট, ওদের আমি ক্লিয়ার করে দিয়েছি। ওদের সবার বয়স ওই 25, মানে 25। ওই নিরীহ ছেলেকে হেভি মেশান্ট, কোনটা ঠিক কোনটা ভুল ওরা এখনো বোঝে না। ওরা সেই পাগলিকে রেপ করলো। আর তোমার মেয়ের গীতার গুটলাক, তাদের মধ্যে কেউ রেপ করেনি, কিন্তু দাদার মুখে যা শুনলাম তাদের মধ্যে কেউ গীতাকে রেপ করতে না নিয়েছিল। এনিওয়ে, ও সেফ হয়ে গেল। আপনি কত সহজে কথাগুলো বলে যাচ্ছেন, এইসব কথা শুনে আমার মাথা ঘুরছে। ভীর বাবা, তুমি কি শুনতে পাচ্ছ? এই ম্যাডাম কি বলছে, তুমি কি শুনতে পাচ্ছ? কথা শেষ হয়নি। ওরা সেই পাগলিকে রেপ করলো। আর তোমার মেয়ের কি তোর কি পেছনে চুলকাচ্ছিল? তোমার মেয়ে কি মাথা তেলি যা যে সেই পাগলকে হাসপাতালে ভর্তি করলো? কিন্তু সেটার নামে এফআইআর করলো কেন? সেই পাগলটার সঙ্গে কি গীতার বাবার কোনো অবৈধ সম্পর্ক আছে? ম্যাডাম, আপনি ঘুরিয়ে ফিরে কথাগুলো বলছেন ম্যাডাম। এখন তো শুধু বলছি, ইচ্ছে করছে সিগারেটের আগুনে এই ঘরটাকে পুড়িয়ে ছাই করে দিই। আর তা যদি করি তাহলে এই রাজ্যের কেউ আমার একটা চুলও সাজা করতে পারবে না। এই ডোনা, ডাকো ডাকো তোমার মেয়ে গীতাকে, এক্ষুনি থানায় গিয়ে এফআইআর উদ্ধার করে আনবে। আর তা না হলে এই গ্রামটাকে আমি মরুভূমি করে দেবো, মরুভূমি। রিল্যাক্স ম্যাডাম, রিল্যাক্স। ম্যাডাম, আপনি আমার উপর ভরসা রাখুন ম্যাডাম। আমি আপনাকে কথা দিচ্ছি, গীতা বাড়ি ফিরে এলে আমি নিজে থানায় গিয়ে এফআইআরটা তুলে নেব। ইন্সপেক্টর, এই লোকটাকে ভরসা করে যাবে? আচার্য ব্রাহ্মণের কথা বেদ বাক্য, উনি যখন কথা দিয়েছেন তখন এফআইআর তুলে নেবেন। ওকে। এই লোকটার কথা ভরসা করি আমি এখান থেকে চলে যাচ্ছি। আর কথার খেলা বলে বাংলার ম্যাপ থেকে গ্রামের নামটা আমি ডিলিট করে দেবো, ডিলিট। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। শুনুন ম্যাডাম, শুনুন। চলুন স্যার। ও ভীর বাবা, ওরা কি বলে গেল, তুমি কি
আসুক আসুক ও আজ বাড়ি। আজ ওরই একদিন কি আমারই একদিন। বাবা মরে গেছে, তোর বাবা মরে গেছে। মা মরে গেছে, তোর মা মরে গেছে। অতনু, এই অতনু, জানো বাবা কি হয়েছে জানো? চুপ কর তুই। দিদি 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 কখন এলি দিদি? বাজে কথা রাখ অতনু, আগে যা মোড়ের মাথা থেকে একটা অটো ভাড়া করে নিয়ে আয়। অটো কি হবে বাবা? থানায় যাবে। থানায়? আরে এই অতনু, তুই কি শুনতে পেলি না? তাড়াতাড়ি যা, ওই মোড়ের মাথা থেকে একটা অটো ডেকে নিয়ে আয়। কিন্তু বাবা তুমি থানায় যাবে কেন? আমি শুধু একা নই, তুইও আমার সঙ্গে থানায় যাবি। কিন্তু কেন বাবা, কেন? এফআইআর তুলে নেওয়ার জন্য। ও বুঝতে পেরেছি, এক্ষুনি যে কথাটা আমি বলতে আসছিলাম, অলরেডি সে খবরটা বাড়িতে চলে এসেছে। আমি থানায় যাবো না বাবা। কি বললি তুই? থানায় যাবি না? না মা, আমি থানায় যাবো না, আর এফআইআর আমি তুলবো না মা। ওই পাগড়িটা ন্যায় পাওয়া দরকার, দোষীদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু তুই কি জানিস তুই কাদের বিরুদ্ধে এফআইআর করেছিস? আমি শুধু এইটুকু জানি বাবা, যারা পাগড়িটা ইজ্জত নিয়ে কুমায় পাঠিয়ে দিয়েছে, আমি তাদের বিরুদ্ধে এফআইআর করেছি, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দিদি আমি ঘরের ভিতর থেকে সব কথা শুনেছি, অতনু। তারা আদৌ ভালো লোক নয়। তুই বাবার কথা শোন। দেখ, সে ভুল আমি কোনোদিন করবো না। দিদি ওরা খুব পাওয়ারফুল, চাইলে ওরা আমাদের অনেক সর্বনাশ করে দেবে। অতনু, ওদের হাতে পুলিশ প্রশাসন আছে। মা শোন মা, আমি ওদের কথা দিয়েছি, আমার কথায় ভরসা করে ওরা এখান থেকে চলে গেছে। বাবা তুই কি চাস তোর বাবার কথার কোনো মূল্য না থাক? আমি হাত জোড় করে বলছি দিদি, আমাদের হাসি খুশির সংসারটাকে তুই বিপদের মুখে ঠেলা দিস না। শোন মা, এমনি প্রতিদিন কত শত শত পাগলি অন্যায়ের শিকার হচ্ছে, তুই একা তাদের বিরুদ্ধে লড়াই করে কি করবি? তাছাড়া তুই কি ওদের ঠিকা নিয়ে বসে আছিস? কিন্তু এই বন্য সমাজের অন্যায় বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো কি আমাদের কর্তব্য নয় বাবা? ওরে মা, এই সংসারের সুখ শান্তি বজায় রাখাটাও কি আমাদের কর্তব্য নয়? অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। গীতা বাবা, উপনিষদের সেই শ্লোক তুমি আমাকে বারবার শুনিয়েছো। একটা কাজ মঙ্গলদায়ক আর একটা কাজ সুখদায়ক। যারা শ্রেয় তারা মঙ্গলময় পথ অনুসরণ করে, আর যারা প্রিয় তারা সুখ লাভের পথ অনুসরণ করে। বাবা, তুমি আমাকে আরো একটা কথা শিখিয়েছো, অন্যের মঙ্গলের জন্য নিজের সুখ ত্যাগ করা দরকার। থাকছে বেদ উপনিষদের কথা, আগে থানায় গিয়ে এফআইআরটা তুলে নিয়ে আয়। ও বাবা, ছোটবেলায় তুমি আমাকে বলতে না, এই গীতা তুই সব সময় সব করবি, কিন্তু কোনোদিন অন্যায় আর মিথ্যাকে আপোষ করবি না। সব সময় সত্য অন্যায় ধর্মের জন্য লড়াই করে যাবি। তাই তো তোর নাম রেখেছিলাম আমি গীতা। মারে, আমি শুধু একা নয় রে মা, এই সংসারে সব বাবা মায়েরা ছেলেবেলায় তাদের সন্তানদের এমনি ভাবে নীতি কথা শেখায়। বাবা, সেই সব ছেলেবেলার জন্য ছেলে মেয়েরা বড় হলে সেই সব নীতি কথা ভুলে যাওয়া উচিত। ছেলে মেয়েরা বড় হলে সেই সব নীতি শিক্ষার উল্টো কাজ করা উচিত। আর যদি সেই নীতি আঁকড়ে ধরে জীবন চলবি তো এই দুনিয়ার সমস্ত বিপদ মুঠো করে নিজের পকেটে ভরবি। মারে, ছেলেবেলার সেসব কথা যত শীঘ্রই পারিস তুই ভুলে যা মা, তুই ভুলে যা। কি করে ভুলে যাবো গো মা? কি করে ভুলে যাব? বাবার শেখানো স্বামী বিবেকানন্দের সেই বাণী, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। চুপ! আরে এই অতনু, তুই হাঁ করে এখানে কি শুনছিস? তাড়াতাড়ি যা, ওই মোড়ের মাথা থেকে অটো ডেকে নিয়ে আয়। থাক বাবা, থাক মা, আমি থানায় যাব না, আর এফআইআর আমি তুলব না। হ্যাঁ বাবা, সত্য অন্যায় ধর্মের জন্য যে লড়াই আরম্ভ হয়ে গেছে, আমি আর পেছনে ফিরবো না বাবা। যদি ফিরবো তো ওই পাগলিটার ন্যায় দেওয়ার পরে, ফিরবো তো ওই দোষীদের শাস্তি দেওয়ার পরে। শোন গীতা, তোর এই অসুস্থ বাবাকে তুই আর রাগাস না। শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, তুই আর এগোস না, পেছনে পা ফেরা। এই পা কোনোদিনই পেছনে ফিরবে না গো বাবা। কিন্তু আমি কেন? আমার সাথে আমার মতো অত্যাচার প্রত্যেকটা মানুষকে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। তারা দেখবে প্রত্যেক দিন টিভিতে খবরে কাগজে ছাপা হবে কত নারীর ধর্ষণ, কত মানুষের মৃত্যুর খবর। অসহায় মানুষের অকাল মরণ কেউ ঠেকাতে পারবে না গো বাবা, কেউ ঠেকাতে পারবে
থাকবে না। বাবা, এখন ওই সমাজে ভালো লোকের থেকে খারাপ লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। দেখবে, যেদিন এই ভালো লোকেরা খারাপ লোকেদের বিরুদ্ধে লড়াই করবে, সেদিন এই সমাজ থেকে খারাপ লোকেরা হটে যাবে। ভালোই ভরা সংসারে আমাদের এই সমাজটা শুধু হাসবে, খেলবে আর গাইবে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा। अम्बर बोले है उसकी ए बुलशिता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। গীতা, বাবা, থানা থেকে এফআইআর আমি উঠো করব না, করব না, করব না। তাহলে আমারও শেষ কথাটা তুই কান খুলে শুনে রাখ গীতা। আমি চাই না তোর জন্য এই সংসার তথা এই গ্রামের কোনো ক্ষতি হোক। তাই আমি ঠিক করেছি আজ এই মুহূর্তে তোকে তোকে এই ঘর ছেড়ে, এই গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে। সিদ্ধান্ত নিলে আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। বাবা, তুমি দিদিকে মৃত্যুর মুখে ঠেলে দিও না বাবা। না না, আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। মা, গীতা, বাবাকে তুমি বলো আমাকে যেন 5 মিনিটের জন্য ঘরের ভেতরে যাবার অনুমতি দেয়। গীতা, কেন না, ঘর থেকে আমার ড্রেসগুলো আনতে হবে তো, আর আনবো তোমাদের একটা বাঁধানো ছবি। কারণ কাল থেকে যে ওই ছবিটাতে যে আমি পুজো করবো গো মা, পুজো করবো। কি সিদ্ধান্ত নিলে? সমস্ত মেয়েটা সংসার ছেড়ে চলে যাবে, কোথায় যাবে, কি করবে, কি খাবে? আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে না না, মা ঠিক কথা বলছে বাবা, তুমি দিদিকে আটকাও, ও যে চলে গেল। না না না, এই দিদি দাঁড়া দাঁড়া, বলতি তুই কোথায় যাচ্ছিস? বলতি কোথায় যাচ্ছিস? আমিও যাবো তোর তাতে, বলতি কোথায় যাচ্ছিস? দিদি, তুই হুট করে কোনো সিদ্ধান্ত নিস না, তুই ঘর ছেড়ে চলে যাস না, আমরা বাবাকে বুঝিয়ে বলছি। এই দেখো ভে, আমাদের গীতা ঘর ছেড়ে চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? আমার দিদি। এই দিদি, তুই ঘর থেকে কোথায় পালিয়ে যাচ্ছিস? আমিও যাবো তোর সাথে। তুই জানিস না, তুই লাতির বেলা আমার হাত পা না টিপে দিলে আমার রাতে ঘুম হয় না। অতনু, দিদি এদিকে আয় ভাই। তোর কলেজে কত টাকা ফি লাগবে তুই কালকে বলেছিলি? আমার কিচ্ছু দরকার নেই দিদি, আমি আর পড়াশোনা করব না। বলে কিনা তোর কত টাকা লাগবে? আমি টাকা পয়সা এসব কিচ্ছু চাই না রে দিদি, আমি যে শুধু তোকে চাই রে দিদি, শুধু তোকে চাই। অতনু, তোকে তো দিদির দিব্যি, বল তোর কলেজে কত টাকা ফি লাগবে তুই বল। 2500 টাকা। এই রে 3000 টাকা, 2500 টাকা তোর কলেজে ফি, আর বাকি 500 টাকা তোর এক বছর হাত খরচ। আর একটা কথা রে ভাই, পরের মাসে তোর জন্মদিন, এই প্রথম তোর জন্মদিনের উপহার, তোর দিদি তোকে কিচ্ছু দিতে পারলো না, তার জন্য তো দিদিকে ক্ষমা করিস রে ভাই। আমি টাকা পয়সা উপহার এসব কিচ্ছু চাই না রে দিদি, এসব কিচ্ছু চাই না, আমি যা শুধু তোকে চাই রে দিদি, শুধু তোকে চাই।
ও তনু ভাই আমার, কান্নাকাটি করিস না রে ভাই, কান্নাকাটি করিস না, মন দিয়ে পড়াশোনা করবি, বাবার মান রাখবি, অভাবে সংসার যত কষ্ট হোক পড়াশোনাটা চালিয়ে যাবি রে ভাই, পড়াশোনাটা চালিয়ে। এই দিদি, এই দিদি, তুই কাঁদতিস কেন? তুই কাঁদতিস কেন? আমাকে দেখ, আমি কি কাঁদতি? আমি তো গুড বয়, আমি তো ভেলি ভেলি গুড বয়। তুই যদি আবার কাঁদবি না তাহলে আমিও খুব কাঁদবো, খুব কাঁদবো। এই তোমরা কেউ কাঁদবে না, তোমরা কেউ কাঁদবে না, আমার দিদি কোথাও যাবে না, কোথাও যাবে না, সে এখানেই থাকবে, সে এই ঘরেই থাকবে। ভাই আমার ভাই, তোর টাকাটা কোথায় রে? টাকা? ও সাইকেলের টাকা, যেটা তুই আমার মেলা থেকে এনে দিয়েছিলি, কিন্তু তুই তো বলেছিলি সেটা হচ্ছে সময়ের চাকা, ভাগ্যের চাকা। জানিস দিদি, আমি ভাগ্যের চাকাটাকে না খাটের তলায় লুকিয়ে রেখেছি। বাবা বাবা বাবা, আমার ভাই খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। এ ভাই ঘরের ভেতরে যা তো। কেন? ওই চাকাটা নিয়ে আসবে। কেন কেন কেন? কেন না, ওই ভাগ্যের চাকাটা আজ আমি জোরে জোরে গড়িয়ে দিতে চাই। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমার দিদি আজ ভাগ্যের চাকাটাকে জ্বলে জ্বলে গলিয়ে দিতে চাইছে। এই দিদি, তুই কোথাও যাবি না, তুই এখানে থাকবি। আমি ঘরের ভেতর যাচ্ছি ভাগ্যের চাকা আনতে, তুই এখানেই থাকবি। আমি দাবো আর আঁতবো, আমি দাবো আর আঁতবো। ওরে ভাই আমার, মা তুই আমাকে কিচ্ছু বলবি না বলে দিচ্ছি, তুই আমাকে কিচ্ছু বলবি না। ও মা চুপ, আর একবার মা বলে ডাকবি তো আমি তোর গালে জোরে জোরে থাপ্পড় মারবো। আমি জানি না গো মা, আমি জানি না আর তোমাদের সাথে কোনোদিন আমার দেখা হবে কিনা, কিন্তু বিশ্বাস করো মা, আমি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত তোমার একটা কথাই মিস করব। কি কথা রে মা? ওই যে তোমার গালি, আমি কোনো ভুল করলে কে আমাকে গালি দেবে গো মা? আমি কোনো অন্যায় করলে কি আমার গালে ছড়বে, আমাকে রাস্তা দেখাবে গো? চিন্তা করো না গো মা, চিন্তা করো না। হ্যাঁ, 2 মাস পরে অতনু বিয়ে পাস করবে, দেখবে কোথাও না কোথাও কোনো চাকরি পেয়ে যাবে, আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না গো মা, কোনো অভাব থাকবে না। এই না মা, এতে 2000 টাকা আছে, এতে বাবা 2 মাসের ওষুধের খরচা হয়ে যাবে। কাঁদছো কেন তুমি? আরে কাঁদছো কেন? কাঁদবে না, কাঁদবে না। বাবা, ছোটবেলায় তুমি আমাকে বলতে না, এই গীতা, ছোটবেলা নীতি শিক্ষা বড় হলে ভুলে যাওয়া উচিত, কিন্তু বাবা আমরা অন্যায়ের সঙ্গে কেন তাল মিলিয়ে চলবো? বাবা আমরা অন্যায়কে কেন মাথা পেতে নেব? অভি চাকা নিয়ে ঘর থেকে চলে আসবে, সে আসার আগে তুই যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা, তাহলে সে এলে তোকে যেতে দেবে না। চলে যা, চলে যা, চলে যা। বুঝেছি বাবা, বুঝেছি, তার জেদ হয়তো আমাকে দুর্বল করে দেবে, তাই তো চাকা আনার বাহানা করে তাকে আমি ঘরের ভেতরে পাঠিয়ে দিচ্ছি গো বাবা। আমি আসছি গো বাবা, আমি আসছি।
তারার পানে যে নাই বা আমায় ডাকলে যখন পড়বে না মোর বাইরে চিহ্ন বাটে, যখন পড়বে না মোর বাইরে চিহ্ন বাটে, যখন পড়বে না মোর বাইরে চিহ্ন। रंगीला साली फूल रंगीला ওই সালিকে আজ আমি কেটে দেবো সালি। আমার কথা শুনুন প্রকাশ বাবু, আমার কথা শুনুন। চুপ, একদম চুপ। আইন হাতে নেবেন না প্রকাশ বাবু। ও ইন্সপেক্টর, ওই আইন আমি মানি না। ওই সালি একবার এদিকে এলে এই তলোয়ার দিয়ে ওর মুন্ডুটা আমি আলাদা করে দেবো। ওই দেখুন মেয়েটা আসছে। আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওই রঙ্গবতী রঙ্গিলা, তোকে আমি ছাড়বো না রে। এই তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে দেবো। ওই সালারা দাঁড়িয়ে দেখছিস কি? ধর ধর সালিকে ধর। আরে এভাবে চিৎ করে শোয়াচ্ছিস কেন? আমি কি ওর সঙ্গে হানিমুন করবো? ঠাকুরের কাছে পাঁঠাকে কিভাবে বলি দেয় সেটা দেখিস নি? ঠিক সেইভাবে শোয়া, ওর দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে যায়। যাই মা কালী। পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? এই সালারা ধর ধর সালিকে ধর। আমি কোথায় যাবো এখন? আমি কোথায় যাবো এখন? আমি ওই তো একটা গ্যারেজ, আমি যাই ওই গ্যারেজে ঢুকিয়ে পড়ে যাবি, তাহলে কেউ দেখতে পাবে না আমাকে, আমাকে কেউ দেখতে পাবে না, আমাকে কেউ দেখতে পাবে না। কে আপনি? কে আপনি? যাকে দেখে সহস্র মানুষ দরজা বন্ধ করে দিল, যাকে দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, চুপ করে আছেন কেন? বলুন না কে আপনি? কি আপনার আসল পরিচয়? সত্যি করে বলুন কে আপনি? রাত অনেক হয়েছে, ওই গাড়ির ভেতরে শুয়ে পড়ো, সকাল হওয়ার আগেই উঠে চলে যাবে। এটা কি তো আমার প্রশ্নের উত্তর নয়? আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, যা বলছি তা করো। রাত অনেক হয়েছে, ওই গাড়ির ভেতরে শুয়ে পড়ো, সকাল হওয়ার আগেই উঠে চলে যাবে। আর তা না হলে ওরা বুলডোজারে চলে আসবে, রাস্তা চওড়া করার নাম করে দোকান পাট সব ভেঙে দেবে। আর যার জন্য দায়ী হবে শুধু তুমি।
চলে যাও এখান থেকে, তোমার সাথে যে থাকবে সেও কিন্তু মরবে। কি বলতে চাইছেন আপনি? তুমি আগুন নিয়ে খেলা করতে চাইছো, যে আগুনে তুমি একদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই সমাজে প্রতিদিন শত শত দুর্ঘটনা ঘটছে, সবাই দেখছে, কিন্তু না দেখার ভান করে নিজেরা নিজের রাস্তায় চলে যাচ্ছে। আরে তুমি কি মহাত্মা গান্ধীর মা? মহান হওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছো? যাও, পালে সকালে থানায় গিয়ে ওদের বিরুদ্ধে এফআইআরটা তুলে নাও। মানে তোমার একটা এফআইআর এই সমাজটাকে দিয়ে দেবে। এই সমাজের উপর নেমে আসবে একটা ভূমিকম্প। তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে সাধারণ মানুষের, আর সব থেকে বেশি ক্ষতি হবে তোমার। যাও, চলে যাও ঘর থেকে। ও, পেয়ে গেলাম, পেয়ে গেলাম আমি আপনার আসল পরিচয়। আপনি তাদের মধ্যে একজন, যাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি। আপনি একটা জানোয়ার, মানুষের দ্বারা লুকিয়ে থাকা আপনি একটা কাপুরুষ। ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলেন কেন? মেরে ফেলুন না আমাকে, আমাকে মেরে ফেলুন। কেননা এই গীতা একটা পাগলিকে ন্যায় দেওয়ার জন্য লড়াই করেছিল, দোষীদের শাস্তি দেওয়ার জন্য আইনের আশ্রয় নিয়েছিল। সে রাস্তা আমার বন্ধ হয়ে গেল, তার আপনি দাঁড়িয়েছেন কেন? আসুন, মেরে ফেলুন আমাকে, আমাকে মেরে ফেলে রাস্তার কাটা পরিষ্কার করে দিন। দাঁড়িয়েছেন কেন? আসুন না, মেরে ফেলুন। বন্ধ করো, বন্ধ করো তোমার বকবাস। কোন আইনের কথা বলছো তুমি মহিষী নারী? কোন সমাজে সত্য ধর্ম ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলছো? আর এই সমাজে আইন কানুন বিক্রি হয়ে গেছে। তাদের সাথে লড়াই করতে হলে শক্তি বল দরকার, অর্থ বল দরকার, বাহুবল দরকার। পারবে না, হেরে যাবে, হেরে যাবে তুমি। না, আমি হারব না। এই গীতা কোনোদিন হারেনি, আজও সে হারবে না। কোথায় পাবে এত শক্তি? কোথায় পাবে এত সামর্থ্য? আমাদের সংবিধান থেকে। সংবিধান? আমাদের সংবিধান যে আমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, ওদের কাছে শক্তি পেয়ে যাবে, শেষে সাধারণ মানুষ কিন্তু জিতবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। ওই পথ থেকে তুমি সরে এসো। কেন সরে আসবো? কেন সরে আসবো? হাসপাতালে বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করে পাগলিটা কি রক্ত মাংসের মানুষ নয়? তার উপর যে বাৎসরিক অত্যাচার শুরু হয়েছে, সে কি সুবিচার পাবে না? বলুন না, সে কি সুবিচার পাবে না? এইসব পাগলামি তোমার বন্ধ করো। আমি পাগলামি করছি না, আমি পাগলামি করছি না, পাগলামি করছেন আপনি। আপনি করছেন পাগলামি। আমি তো শুধু একটা পাগলিকে ন্যায় দেওয়ার জন্য লড়াই করেছিলাম, কিন্তু আজ আমার পাশে কেউ নেই। আমি কি এমন ভুল করেছি আমি নিজেই জানি না। আপনিও বলছেন আমাকে সরে আসতে। আমি আমার রাস্তায় পথ চলতে আপনাকে আসতে বলছি না, কিন্তু কেউ তো এগিয়ে এসে বলবে, এই গীতা তুই এগিয়ে চল রে, গীতা তুই এগিয়ে চল। তুই যে সত্য নাই ধর্মের জন্য লড়াই আরম্ভ করেছিস, তাতে তুই জিতবি গীতা, তাতে তুই জিতবি। আপনিও কি ভুলে গেলেন নেতাজি সুভাষ চন্দ্রের সেই বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা, স্বাধীনতা। এই সমাজে কে তোমাকে সাহস দেবে কি সে কথা জানি না, কিন্তু আমি এইটুকুই বলবো, তুমি যা করছো ঠিকই করছো। এগিয়ে চলো, এগিয়ে চলো গীতা, আমি তোমার সঙ্গে আছি। আজ আমার অন্তরাত্মা চিৎকার করে বলছে, রঘু, এই সমাজে অনেক ভালো মানুষ আছে যারা সমাজে রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রাখতে প্রস্তুত। তারা আসুন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার হাতে হাত রাখুন। আসুন, আমার হাতে হাত রাখুন। আসুন, আসুন।
চলো, যাদের বিরুদ্ধে তোমার লড়াই তাদের সাথে আমি তোমার পরিচয় করিয়ে দেব। চলো চলো আমার সাথে। সারা দিন দল শর্মা কোথা আছিস? বেরিয়ে বেরিয়ে শালা বেরিয়ে আবে রঘু ডাকছে বে রঘু। এত রাতে কে ডাকছে? কে? তুমি এসেছো? তুমি রঙিলা সালি ফুল রঙিলা। এই সালি হারামজাদি, এত রাত্রে স্বামীকে একা বিছানায় ফেলে রেখে কোথায় গেলি রে সালি? ওরে শালা, ওই হারামিটা এখানে আসার সাথে সাথে তুই চলে এসেছিস ভালোবাসা দেখাতে। এই সালি চলে আয়, চলে আয় বলছি। আবে সালি চলে আয়। শোনো না, শোনো, 5 বছর পর ওই ঘরে এসেছে, ওর সঙ্গে মন খুলে দুটো কথাও বলিনি, আর দু চোখ ভরে ওকে আমি দেখিনি। এই দেখো না, দেখো 5 বছরের রং রূপ কেমন বদলে গেছে। তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ভালো ভালো বলছি, চল ভেতরে চল, ভেতরে চল, ভেতরে চল বলছি। না, ওকে আমি দু চোখ ভরে দেখবো। ওকে দেখার কথা বলে না, তোর চোখ দুটো মেয়ে উপড়ে না পড়ে শালি। শালি বলে কিনা দেখবে। চল ভেতরে চল। যাবো না, যাবো না। রঙিলা শালি ফুল রঙিলা, আমার ঘরে দাঁড়িয়ে আমার বাবার নাম ধরে ডাকার সাহস তোর কি করে হলো বে শালা? তোর সাহসের প্রশংসা না করে আমি পাচ্ছি না রে রঘু। এত দুঃখ দুর্দশা ভোগ করার পরেও তুই এতটুকু বদলাসি। আমার হাতে মরার আগে বল, এত রাত্রে আমার ঘরে এসে আমার নাম ধরে ডাকছিস কেন? এসেছি তোর জমের সাথে তোর পরিচয় করে দিতে। দেখবি দেখবি তোর জমকে দেখ তাহলে। কি বলতে চাস সোজা সোজা বল। এই মেয়েটাকে গীতা, গীতা আচার্য, সত্য নয় ধর্মের মতোই গীতা আচার্য। কি হলো, আমাকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? না, বরং খুশি হয়েছি। যাকে খোঁজার জন্য আমি আমার লোকজন হন্য হয়ে ঘুরছে, তাকে তুই আমার ঘরে এনেছিস। সাবাস রঘু, সাবাস। আরে এই মেয়েটাকে এখানে রেখে এখান থেকে পালিয়ে যা রঘু, পালিয়ে যা। আমি ওকে সঙ্গে করে এনেছি মানে সঙ্গে করেই নিয়ে যাবো। আর একটা কথা মনে কর, আজ থেকে রঘু এই রক্ষা কবচকে রক্ষা করবে, আর আমি তার পাশে থাকলে ওর একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না। চলো গীতা। আমি পারবো। এই ডোনা তাইলে ছাগলকেও বাঁকিয়ে দিতে পারে। এই রাস্তা ছাড়, আমাদের যেতে দে। আপা, এই চক্র পায়ে ঢুকেছে সহজ, কিন্তু বেরোনো খুব মুশকিল। দেখ বল। এই গীতা আচার্য, এই আমাদের প্রকাশন থানা এফআইআর করছিল, ইচ্ছে তো করছে বুক চিরে কলিজাটা বের করে আনি। ছি 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 ছি, আপনার লজ্জা করছে না? একটা মেয়ে হয়ে বেআইনি কাজ করতে? কি করেছে আমি? আরে কি করেননি আপনি? কি করেননি আপনি? একটা মাসুম পাগলির উপর অত্যাচারের সাক্ষী আমি, থানা এফআইআর করছি আমি। একবারও কি ভেবে দেখেছেন ম্যাডাম, ওই পাগলি কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী? তাছাড়া ওই ধর্ষণকারীরা যদি আপনাকে ধর্ষণ করতো,
গলাটা নামিয়ে কথা বল। কেন? সত্যি কথা বললাম বলে নিজের আত্মসম্মানে ঘা লাগলো, তাই না? আরে কেন? একটা পাগলের ইজ্জত নয়? আর দেশের রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ? কোথায় যাবে সাধারণ মানুষ? আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছি ম্যাডাম, এরপরেও যদি কোনো খারাপ কাজ করেন তাহলে আমার থেকে বড় শত্রু আপনার আর কেউ হবে না। আমার কাছে অপরাধ আর অপরাধী দুই সমান। চলে আসুন রঘুবাবু, চলে আসুন। দাঁড়াও। আরে নপুংসক, হ্যাঁ আমি বারবার বলবো তুই একটা নপুংসক। আরে যে আমার মতো সুন্দরী প্রেমকে প্রত্যাখ্যান করে তার উত্তর যৌবনকে দুপায়ে মারিয়ে দেয় সে নপুংসক নয় তো আবার কি? এইসব বাজে কথা শোনার সময় কিন্তু আমার নেই। সময় আমার হাতেও খুব কম। তুই মেয়েটাকে এখানে রেখে এখান থেকে চলে যা রঘু। ওকে সকালে থানায় নিয়ে গিয়ে এফআইআরটা আমি তুলে নেব। সে ভুল আমি জীবনে কোনোদিন করবো না। তাহলে তুই মরবি আর তোকে মারবো আমি, আর তোকে মেরে এই রঘুর সঙ্গে পুরনো হিসাবে আমি বরাবর করে নেব। শেষ সুযোগ আমি তোদের দেব না। আমি তোকে শেষবারের মতো বলছি, এই দীনদয়াল শর্মার সঙ্গে তুই বিরোধ করিস না। এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর। আপনি আমাকে ঠিক মতো চিনতে পারেননি দীনদয়াল শর্মা। আমি যে খেলাই নামি না জিতে আমি ছাড়ি না। আর তুইও আমাকে চিনিস না। আমি সেই খেলার রেফারি হয়ে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে তোকে আমি আউট করে দেবো, আউট। এই রঘুর সঙ্গে গুপ্ত প্রেম করছিস? প্রেম? নগ্ন সমাজের নির্লজ্জতার পোস্টার মিশডোনা। যে মেয়েরা বিয়ের আগে পুরুষদের কাছে শরীর বিলিয়ে দেয় তাদের কি বলে জানিস? সোনা গাছের বেশ্যা। কি তোর এত সাহস? আজ তোকে আমি রঘু এখনো বলছে এখান থেকে চলে যা। রঘু চলে যা। আমি তোকে আগে বলেছি আর এখনো বলছি, আমি ওকে সঙ্গে করে এনেছি মানে সঙ্গে করে নিয়ে যাব। আর একটা কথা মনে কর, দীর্ঘ 5 বছর আগে তোর সাথে একটা লড়াই হয়েছিল। সেদিন চক্রান্ত করে আমাকে এমন জালে জড়িয়ে দিয়েছিলি, সেই জাল ছেড়ে আমি বেরোতে পারিনি। সেদিন জিতেছিলি তুই আর হেরে গেছিলাম আমি। আবার দীর্ঘ 5 বছর পর সে যুদ্ধের শঙ্খ বেজে উঠেছে। যে যুদ্ধে গীতার রথের সারথি হবো আমি, আর এই গীতাই হবে তোর বিনাশের কারণ। দেখছিস না পিস্তলটা? একবার টিগারটা টিপে দিল না, তোর মেয়ের মাথাটা তরমুজের মতো ছাতু হয়ে যাবে শালা। চলো চলো গীতা। মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে দীনদয়াল শর্মা। আজ থেকে দিন গোনা শুরু করে দে, তোর মৃত্যুর দিন খুব শীঘ্রই তুই আমার হাতেই মরবি। তুমি সাপের লেজে পা দিয়ে খেলতে চাইছো, সবল তোমাকে খেতেই হবে। এবার আমি তোমাকে বুঝিয়ে দেব, আমার নাম দীনদয়াল শর্মা।
সরোজ, সরোজ, আরে সরোজ, অন্ধকারে তো ঠিক দেখতে পাচ্ছিল গো। আমি রঘুবীর রায়। দাদা বাবু অন্ধকারে ঠিক বুঝতে পারি লাইগো তুমি ভালো আছো তো? কয়েক মাস আগে জেল থেকে ছাড়াবে আমি সোজা বাড়িতে চলে আসছি গো। আচ্ছা, এটা কোন জায়গা? এটা রাজবাড়ি, কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। রাজবাড়ি আপনি কে হন? আমি যে হই না কেন সে কথা আমি পরে বলবো, শুধু এটুকু জেনে রেখো আজ এই সরোজ ছাড়া রাজবাড়ি যে কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ গো দিদিমণি, আমি হলাম গিয়ে এই রাজবাড়ির একমাত্র চৌকিদার সরোজ। দাদা বাবু, সরোজ, দাদা বাবু, আজ 5 বছর পর তোমাকে দেখছি গো। এই 5 বছরে তোমার অনেক কিছু বদলে গেছে গো দাদা বাবু, অনেক কিছু বদলে গেছে। আজ আমি আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না গো। আমি ভীষণ খুশি হয়েছি গো দাদা বাবু, আমি ভীষণ খুশি হয়েছি। এতদিন আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি ফিরে আসছো। এবার আমি আমার সব দায়িত্ব থেকে মুক্ত। না সরোজ, আজ থেকে তোর দায়িত্ব আমি বাড়িয়ে দিতে এসেছি। গীতা আচার্য। সত্যি কথা বলতে নাম ছাড়ের বিষয়ে আমি কিছু জানি না। আমি তো আপনাকে ঠিক মতো চিনি না, জানি না। আপনাকে নিয়ে আমার মনে হাজার প্রশ্ন। তাজ্জব কি বাত? আরে দুজনকে চেলক লাই জালক লাই, তাহলে এত রাইতে এতটা পয়েন্ট দুজনে একসাথে এলে কি করে? শুধু এইটুকু জেনে রাখ, গীতার জীবন বর্তমান মৃত্যুর মুখে, তার পদে পদে বিপদ। এই রাজবাড়িটা তার জন্য নিরাপদ আশ্রয়। আমি থাকতে এই দিদিমণির কেউ কোনো ক্ষতি করতে পারবে না গো দাদা বাবু, এ নিয়ে তুমি একদম চিন্তা করবে না। তুই যেমন রাজবাড়ি দেখাশোনা করিস, আজ থেকে গীতার দেখভাল তুই করবি। হ্যাঁ, সেসব তো ঠিক আছে দাদা বাবু, কিন্তু ব্যাপারটা কি আমাকে একটু খুইলে বলো তো। সব বলবো। তার আগে তোকে একটা কাজ করতে হবে। কাজ? এদিকে তোকে প্রথমে 3টে মোবাইলে 3টে সিম কার্ড রেডি করতে হবে। যে 3টে সিম কার্ড আলাদা জায়গা, আলাদা লোকের নামের হতে হবে। যে 3টে মোবাইল নম্বরে আমাদের 3 জনের কথা হবে। ওকে? তুমি একদম চিন্তা করবে না, কাল সকাল আমি ওই 3টে সিম কার্ড জোগাড় করে দিব। সরোজ, আজ থেকে তুই গ্রামের বাড়িতে যাবি না, আজ থেকে তোর গীতার বডিগার্ড হয়ে থাকবি। তাও তো বুঝলাম দাদা বাবু, কিন্তু কি? আরে তুমি তো জানো 5 বছর আমি জেলে ছিলাম, আর এই 5 বছর আমার ছোট বোন সীতা শহরে কাজ খুঁজতে গিয়েছিল। সেই যে সে গেল, তার আর আমি কোনো সন্ধান পাই নাই গো। আচ্ছা সরোজ, তোমার বোনের সীতার কোনো ছবি তোমার কাছে আছে? না গো দিদিমণি, ছবি কোথায় পাবো? আমি তো জেলে চলে গেলাম, আর আমার ছোট বোনটা পেটের জ্বালায় ওই কলকাতা শহরে কাজ খুঁজতে চলে গেল। আর সেবার বন্যায় আমাদের ঘরটা ভেসে গেল গো। তাই ছবি কোথায় পাবো? তবে আমি যদি আমার বোনটারে খুঁজে না পাই, ওই শালা কলকাতা শহরটারে আমি তছনছ করে দিব। না সরোজ, না, এগুলো একদম করতে যাস না। তোর বোনকে খোঁজার জন্য আমরা দুজনেই তোকে সাহায্য করবো। আচ্ছা বেবি, গল্পগুলো চলবে? আর কিছু খেতে দিবি তো নাকি? অনেক খিদে পেয়েছে। আরে দেখেছো দাদা বাবু, আরে কোথায় আমি একদম ভুলে গেছি। আরে চলো দেখি কি ব্যবস্থা করা যায়। দাঁড়াও সরোজ, দিদিমণি আমারে কিছু বলবেন? আচ্ছা সরোজ, রঘুবাবু রাজবাড়ি কে হন? রঘুবাবু মানে রঘুবাবু হলো গিয়ে এই রাজবাড়ির একমাত্র সন্তান গো দিদিমণি। রঘুবাবু এবারে সন্তান? হ্যাঁ গো দিদিমণি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না সরোজ, রঘুবাবু যদি এবারে সন্তান হন, তাহলে তিনি রাস্তাধারে গ্যারেজ খুলে বসে আছেন কেন? কেন তিনি গোবদারি রেখে পাগলের মতো গাঁজা খান? সরোজ, দাদা বাবু সরোজ আসছি গো। আরে সরোজ, পরে একদিন সব বলবো গো দিদিমণি। এখন চলো খাবে চলো, দাদা বাবু ডাকতেছে। আমাকে বলো, এই সরোজ আমাকে বলে যাও সরোজ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা। আজ ভাই ফোঁটা, আজকের দিনে বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে, আর ভাই বোনকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। কিন্তু আমি যার অপেক্ষায় বসে আছি, সেও কি অন্যান্য বছরের মতো এবছর আমার ভাই ফোঁটাকে প্রত্যাখ্যান করবে?
রঙিলা চলে ফুল রঙিলা প্রত্যাখ্যান করবে না রে তোর ভাই ফোঁটা স্বপ্নকে আমি ভেঙে বরবাদ করে দেবো। তুই কি ভেবেছিস তোর ভাই রঘু আজ এখানে আসবে? আসবে না রে, আসবে না। আর যদিও বা আসে আমি জ্যান্ত কবর দিয়ে দেবো। আর তোরও ভাগ্য ভালো আমার বাবা স্ক্রু ঢিলে ছিল বলে তুই বাড়ির বউ হয়েছিস, নাহলে এতদিনে ট্রেনের কামরায় ঘুরে ঘুরে ভিক্ষে চাইতিস, নয়তো দেহ ব্যবসা করতে। তোমার একটু বিপিকে মানছে না? স্বামী হয়ে নোংরা নোংরা কথা বলছো। সরি, বলবো বলবো আলবত বলবো। তোরা দুই ভাই বোন মিলে আমার জিনা হারাম করে দিয়েছিস, আর এখন এবারে সম্পত্তির পর ভাগ বসাতে চাইছিস। না, আমার সম্পত্তি বাড়ি কিছুই চাই না। আমি শুধু একটু স্নেহ ভালোবাসার কাঙ্গাল। তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য এ বাড়িতে পড়ে আছি। কি বলি? ভালোবাসা? ভালোবাসা? আরে সত্যি যদি ভালোবেসে থাকে তাহলে এখন এই ঘর ছেড়ে চলে যাবে, আর ভালো না গেলে তো তুমি সোজা শুট করে দেবে। ওই আমার মনের মধ্যে জ্বলে ওঠা প্রতিহিংসার আগুনটা নিভবে রে, প্রতিহিংসার আগুনটা নিভবে। শোনো, আজকের দিনটা তুমি আমার দাদাকে এই বাড়িতে আসতে দাও, কারণ আমি ভাই ফোঁটা দেবো বলে সারাদিন না খেতে উপোস করে বসে আছি। ওপে চুলোই যাক তোর ভাই ফোঁটা। কি বলি? উপোস করে আছিস? নে দু প্যাক মদ খেয়ে নে, সব জ্বালা জুড়িয়ে যাবে। খাবে খাবে শালি খা, এটা কুড়ির গঙ্গা জল রে, এটা খেলে কোনো দোষ নেই। খা 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 শালি খা। আমার বার এটা মানুষ, ভেতরটা জানোয়ার, একেবারে রাবণ কংস শকুনি কালনেমির সংমিশ্রণ মানে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। আর তোর ভাই তো একটা পাঁঠা রে, পাঁঠা। না গো না, তুমি অমন কথা বলো না। আজকে দিনটা বোনেদের কাছে কত বড় দিন তুমি জানো? বড় দিন? তোর ভাই একটা পাঁঠা রে, সেদিন একটা পাগলি জন সে আমাকে মেরেছিল, সেই মারের বদলাও আমি নেব রে। এই বেল দিয়ে তোর পিঠের চার পাশা চামড়া আমি তুলে নেবো। তবে আমার মনের মধ্যে জ্বলে উঠাও প্রতিহিংসার আগুনটা নিভবে রে, প্রতিহিংসার আগুনটা নিভবে, মানে প্লাসে মাইনাসে। আরে দাদা কি করছিস? কি তোর স্ত্রীকে ভাই ফোঁটা শিবব্রত এসব বাদ দিয়ে হোটেল বাড়িতে যেতে বল, জীবনটাকে এনজয় করতে বল। এনজয়? আরে তুমি একদিন এনজয় করতে করতে স্বর্গ জয় করে ফেলবে। কি আমাকে ইনসাল্ট করে কথা বলছিস? তবে তোকে আমি বাঁচতে দেবো না রে, এই ঘরে আজ তোকে আমি পুড়িয়ে মারবো। বাঘের চেয়ে হিংস্র, সাপের চেয়ে বিষধ, আজ এই ঘরেই তোকে আমি পুড়িয়ে মারবো। কেরোসিন তেল নিয়ে আয়, ওর সারা শরীর ছিটিয়ে দিয়ে আজ আমি আগুন লাগিয়ে দেবো। আগুন সারি এই যে দাদা এনেছি, ওর সারা শরীর ছিটিয়ে দে। না ছিল আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। স্টপ, স্টপ ইট। কি করছিস রে প্রকাশ? তোর বউটা পুরো মরে গেলে আমাদের তিনজনকে ফাঁসিতে ঝুলতে হবে রে, ফাঁসিতে। সামনে ভোট, পার্টি আমাকে টিকিট দেবে না, আর মিডিয়া আমাদের পেছন ছাড়বে না। চুপ কর, এই গাধার বুদ্ধি নিয়ে মন্ত্রীর ছেলে হওয়া যায় না। ওরে বোকা, আমার মতো দেশবরেণ্য নেতার ছেলে হতে গেলে মাঝে মধ্যে বুদ্ধির গোডাউনটাকে ঝালিয়ে দিতে হয়। এই বোকা দল, মেয়েটাকে এইভাবে মারছিস কেন? রঘুর সামনে কে, আর এর সামনে রঘুকে চরম শাস্তি দে। আমি একজন নেতা, একজন মন্ত্রী, দেখতে পাচ্ছিস না সবাইকে প্রতিবাদহীনতার ট্যাবলেট খাইয়ে আমি কেমন বেহুশ করে রেখেছি। শিল্পের লাইসেন্স না দিয়ে গ্রামে গ্রামে আমি মদের লাইসেন্স দিচ্ছি। ফসলের দাম না বাড়িয়ে সার ওষুধের দাম আমি দ্বিগুণ করে দিয়েছি। আর সরকার যখন কন্যাশ্রী প্রকল্প চালু করে এই রাজ্যের মহিলাদের এগিয়ে নিয়ে যেতে চায়, ঠিক তখনই তাদের বিষ দাঁত গুলো ভেঙে আমি শ্মশান শ্রী করে দিতে চাই।
ঠিক বলেছো বাবা, মেরে ফেলে তো চিতাতেই সব শেষ, তার থেকে আজ আমাকে তিল তিল করে মারবা। হে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদার, দেখো তোমাদের স্বাধীনতা আজ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। জানকী, জানকী, একবার এদিকে এসো। কি বলবে তুমি আমাকে বলো। বলছি বলছি, বসো। আবার আমার পাশে বসো। জানকী, আমার মনে হয় আমি আমি আর বাঁচবো না। না গো না, অমন কথা তুমি বলো না। অমন কথা তুমি কেন বলছো? কি হয়েছে তোমার? তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন? জানকী, জানকী, আজ 2 মাস হলো মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়েছি। আজ তার কথা খুব মনে পড়ছে, মনে পড়ছে। লেখাপড়া শেষ না হওয়া সত্ত্বেও মেয়েটা এই সংসারের জন্য কত কত না কষ্ট করেছে। তুমি কি সেদিন কারো কথা শুনেছো? জেদ করে মেয়েটাকে তুমি ঘর থেকে বের করে দিলে। জানো কি, গীতা যদি কোনোদিন বাড়ি ফিরে আসে তাকে বলো সেদিন আমি সব জেনে শুনে পরিস্থিতির চাপে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। আর তা না করলে কেউ তাকে তার লক্ষ্যে পৌঁছাতে দিত না, কেউ না কেউ। আচ্ছা সত্যি করে বলো তো, আজ তোমার কি হয়েছে? জানো কি, এই সংসার যাতা করলে আমি তোমাকে পিছে মারলাম। তোমার সঙ্গে আমার মনে হয় এ জন্মে আর দেখা হবে না। না গো না, আমার কথা তুমি বলো না গো, আমার কথা তুমি বলো না, বলো না। একে রক্ত ওকে আতনু, তোরা কে কোথায় আছিস? ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়। হে ঈশ্বর, তুমি আমার আশা ভরসা, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো ঠাকুর, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো। বাবা, তোর বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। না 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 না, আমি কোথাও যাব না। মরতে যদি হয় আমি আমার ঘরেই মরবো। আমি ঘর না, আমি অটো আনতে যাচ্ছি মা, আমি অটো আনতে যাচ্ছি। তাড়াতাড়ি যা। বৌদি, বৌদি, অতন মুখে শুনলাম দাদার নাকি বুকের ব্যথাটা। কি রক্ত, মুখ দিয়ে রক্ত পড়ছে। এ তো সাংঘাতিক ব্যাপার। উনাকে নার্সিং হোমে ভর্তি করতে হবে। তুই এসেছিস? ধর, তাড়াতাড়ি ধর। নিয়ে যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি অটো। তাড়াতাড়ি নিয়ে যাও। আমার নাম শনি, শনিশ্চর দাস। আমি যেদিকে তাকাই তার করি সর্বনাশ। এই চাই সুবর্ণ সুযোগ, ওদের নিয়ে ভর্তি করে দেবো শেঠজি নার্সিং হোমে। সেখান থেকে বাবু পুরস্কার, তারপর তুলে দেবো হোম মিনিস্টারের হাতে। সেখান থেকে বাবু পুরস্কার, মানে ডাবল পুরস্কার। কি বৌদি, তুমি মাঝ রাস্তা থেকে ফিরে এলে যে? না মানে, অসুস্থ মানুষটাকে নিয়ে খালি হাতে আমি কোথায় যাব? হাতে একটা পয়সা নেই। হ্যাঁ, তা তো ঠিক, তা তো ঠিক। অনেক টাকার ব্যাপার। তাছাড়া লোকটা বেঁচে ফিরবে কিনা তার তো কোনো ঠিক নেই। বলবেন না, এমন অসময়ে এমন অশুভ কথা আপনি বলবেন না। এসব আপনি কি বলতে চাইছেন? না মানে উনার যা শারীরিক কন্ডিশন, উনাকে বড় নার্সিং হোমে ভর্তি করতে হবে। হে মা ভবতারিণী, আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও মা, আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও। আমার বৌদি শাঁকা সিঁদুর যেন অক্ষয় রাখো মা, অক্ষয় রাখো। এখন আমাদের কি হবে মা? এখন আমাদের কি হবে আতনু! মা?
এই চুড়িটা তোর বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিল, এটা বিক্রি করে তোর বাবাকে তুই নার্সিং হোমে নিয়ে চল। মা, যার জন্য এই চুড়ি, সে তো আর জীবন মরণের সঙ্গে লড়াই করছে রে বাবা। নিয়ে যা বাবা, এটা তুই নিয়ে যা। আমি আসছি মা, আমি আসছি। হে ঈশ্বর, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো ঠাকুর, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো। আর তা না করে যদি কোনো চক্রান্ত করে থাকো, তাহলে আমি জানবো তুমি ভগবান নও, তুমি একটা প্রাণহীন পাষাণ পাষাণ পাষাণ। এম্মা বাবা অতনু এলা তো ভাই ততই তেপে কোথায় গেল? বল না ওরা তো ভাই ততই তেপে কোথায় গেল? আমিও ওদের তাতে দিতাম। কলকাতায় গেছে। কলকাতায়? খুব ভালো খুব ভালো। ওরা কলকাতা থেকে আমার দিদিকে খুঁজে নিয়ে আসবে। পাইনি রে অভি, আমি তাকে খুঁজে পাইনি। অনেক খুঁজেও তোর দিদি কি তাকে এত বড় কলকাতা শহরে কোথাও পাইনি। আমি পাবো, তুই দেখে নিতে মা। আমি বড় হলে না, আমি দিদিকে ঠিক খুঁজে নিয়ে আসবো। তুই ঠিক বলেছিস বাবা, তুই বড় হয়ে গেলে আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না রে বাবা, আর আমাদের কোনো দুঃখ। এম্মা তুই কাঁদতিস কেন? তুই কাঁদতিস কেন? আমাকে দেখ, আমি কি কাঁদতি? আমি তো গুড বয়, আমি তো ভেলি ভেলি গুড বয়। হ্যাঁ রে বাবা, তুই তো আমার ভেরি ভেরি গুড বয় রে বাবা, তুই তো আমার ভেরি ভেরি গুড বয়। তুই যদি আবার কাঁদবি না, তাহলে আমিও খুব কাঁদবো, খুব কাঁদবো। তুই জানিস না মা, মায়েলা কাঁদলে না ঠেলে দিলেও কান্না পায়। আরে না না, আমি কাঁদবো কেন? আরে আমি কাঁদবো কেন? এই দেখ না, আমি একদম কাঁদিনি রে বাবা, আমি একদম কাঁদিনি। তুই জানিস মা, আমি দিদির কথা ভেবে ভেবে রাতে লুকিয়ে লুকিয়ে কাঁদি। ওভে, দিদি না থাকলে আমার খিদে পেলে আমাকে খাইয়ে দেবে কে? আমার হাত পা যন্ত্রণা করলে আমার হাত পা টিপে দিয়ে আমাকে ঘুম পাড়ানির গান শোনাবে কে? সরি ডোনা, তোমার জুতো টানতে একটু দেরি হয়ে গেল। সরি সরি মাই ফট, এটা আনতে তো দেরি হলো কেন বল? ওদিকে ব্রেকফাস্ট তৈরি করে বাবাকে খেতে দিয়ে তারপর তোমার জুতো নিয়ে এলাম। ফাস্ট কর, এই ঘরের সমস্ত কাজগুলো ফাস্ট করার চেষ্টা কর, আর তা না হলে এমন ঝাড় খাবি। নে জুতোটা পরিয়ে দে। আরে ওই জুতো পরিষ্কার করেছিস? আগে না। কেন করেছিস বল? বল কেন জুতো পরিষ্কার করেছিস? আরে এরকম নোংরা জুতোকে রঘু পরে কেন তুমি তার কথা তুলছো? এই কারণ তুলছে যে রঘুর জন্য তো অনবরত চোখের জল ফেলে চলেছিস। বল জুতো পরিষ্কার করবি কিনা? বল জুতো পরিষ্কার করবি কিনা? করবো, আমি এক্ষুনি তোমার জুতো পরিষ্কার করবো। ব্রাশ আর পালিশ নিয়ে আসছি। দাঁড়া, একে তো দেরি হয়ে গেছে, তারপর ব্রাশ পালিশ আনবি, তারপর পরিষ্কার হবে। এক্ষুনি কর বলছে। আমি আমার শাড়ির আঁচল দিয়ে তোমার জুতোটা পরিষ্কার করে দিই। আরে এই শাড়িটাকে তুই তোর বাবার ঘর থেকে এনেছিস? এই শাড়িটাকে নোংরা করবি? বল, তাহলে তোমার জুতো পরিষ্কার হবে কি করে? তোর জিভ দিয়ে।
হলো রে? আয়, তোর জিভ দিয়ে চেটে চেটে আমার জুতোটাকে পরিষ্কার কর বলছি। আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, তুমি আমাকে এভাবে অপদস্থ করো না গো। আমাকে তুমি দয়া করো, দয়া করো, দয়া করো। দাদা, এই দাদা, কি হয়েছে? এত চিৎকার করে ডাকছিস কেন? তোর স্ত্রীকে তুই একটু বোঝা। কি হয়েছে? শোনো না, শোনো, তোমার বন্ধু না আমার জিভ দিয়ে চেটে চেটে ও জুতোটা পরিষ্কার করতে বলছে। তুমি একটু ওকে বুঝিয়ে বলো না গো, একটু বুঝিয়ে বলো। ডোনাকে জানিস ও হোম মিনিস্টারের একমাত্র মেয়ে, জীবনে যা যা চেয়েছে তাই পেয়েছে। আর আমার জীবনে সবচেয়ে বড় আফসোস, আমি রঘুকে পাইনি, তার জন্য আমি উন্মাদিনী হয়ে গেছি রে, উন্মাদিনী। শালি, তোকে এই ঘরে কাঁদালে রঘু তার ঘরে বসে বসে কাঁদবে, কারণ তুই তো তার জিগর কাটতে। তুই এখানে যত কাঁদবি, রঘু ঘরে বসে বসে তার ডবল কাঁদবে। আর আমরা দুই ভাই বোন মিলে তোর জীবনটাকে নরক করে দেবো, নরক। আর আজ থেকে এই ঘরটা তোর কাছে একটা অগ্নিকুণ্ড হয়ে দাঁড়াবে, অগ্নিকুণ্ড। আর সেই অগ্নিকুণ্ডে আহুতি হবে তুই। আমরা দেখবো তোর আত্মা কেমন করে মৃত্যুবরণ করছে। কেন কেন তোমরা আমাকে নরক যন্ত্রণা দিচ্ছ? আরে আর কত শাস্তি দিলে তোমাদের মনে শান্তি হবে বলতে পারো? গলায় কুকুরের বেড বেঁধে শেকলের সাথে খুঁটিতে বেঁধে রেখেছো, দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও দাও না। তার বদলে তোমাদের উচ্ছিষ্ট এঁটো কাটা জোটে খিদের জ্বালা সহ্য করতে না পেরে তোমাদের কাছে দুটো শুকনো রুটি চাইলে তোমরা আমাকে বেল দিয়ে মারছো। আর সইতে পারি না, আর সইতে পারি না। আরে আমি অত রক্ত মাংসের মানুষ। কি বলে? সরি। আর কত কষ্ট সহ্য করব, আর কত কষ্ট সহ্য করব। রঙ্গিলা, সালি ফুল রঙ্গিলা।